দেখছি নদিয়াতেও নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে পুরো ইতিহাস হয়ে গেল। যে ছবি দেখানোর চেষ্টা করছি, আজ নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে নদিয়ার পলাশীপাড়া এলাকায় এক অধিকার সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকী মঞ্চে যাওয়ার আগে থেকে একেবারে রাস্তা থেকে যখন যাচ্ছেন, সেখানে একেবারে মিছিলে পরিণত হয়েছে। পিছনে একেবারে হাজারে হাজারে মানুষ সারিবদ্ধভাবে নওশাদ সিদ্দিকীকে মঞ্চের দিকে নিয়ে যায়। আর মঞ্চে নওশাদ সিদ্দিকী যাওয়ার আগে থেকে একেবারে মাঠের কানায় কানায় জনতায় ভরপুর। একেবারে হাজারে হাজারে মানুষ অপেক্ষা করতে থাকে প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী এসে, আইএসএফের চেয়ারম্যান এসে এখান থেকে কি বার্তা দেবে সেই বক্তব্য শোনার জন্য। একেবারে আজকে কিন্তু নদিয়ার পলাশীপাড়া এলাকায় হাজারে হাজারে মানুষ নবীন সংঘের মাঠে সেখানে জমায়েত করে। নওশাদ সিদ্দিকী মঞ্চে থেকে 2026 নির্বাচনকে সামনে রেখে কি বক্তব্য দিলেন, সকলে ধীর স্থিরভাবে তারা কিন্তু শুনলেন। সেই ছবি একেবারে দেখানোর চেষ্টা করছি। এবং আজ নওশাদ সিদ্দিকীর আরও একটি প্রোগ্রাম ছিল দত্তপুকুরের ইস্যুবাটি এলাকায় রক্ত অর্পণ শিবির ছিল, সেখানেও কিন্তু হাজারে হাজারে মানুষ জমায়েত করে। যে ছবি দেখানোর চেষ্টা করছি এখন নদিয়ার পলাশীপাড়া এলাকা থেকে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মঞ্চ থেকে একেবারে নিয়ে একেবারে মাঠের কানায় কানায় জনতায় ভরপুর। সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করবেন। এবং নওশাদ সিদ্দিকী আজ এখান থেকে কি বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 2026 ইলেকশনকে সামনে রেখে নওশাদ সিদ্দিকী কি বললেন সরাসরি আপনারা শুনতে থাকুন। আর কিন্তু নওশাদ সিদ্দিকী নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই এটা কিন্তু ভাঙড়ে যে চিত্র আগে দেখা যেত, সেই চিত্র এখন রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছে। কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে শুরু করে নিয়ে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নওশাদ সিদ্দিকী যেখানেই যাচ্ছে কিন্তু এই জনজোয়ারে পরিণত হচ্ছে। তার ব্যতিক্রম হলো না আজ নদিয়ার পলাশীপাড়া এলাকায়। সরাসরি আপনাদেরকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি বিএনএন বাংলার পর্দায়। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, দ্বিতীয়বারের জন্য পলাশীপাড়াতে এসে আমি রাজনৈতিক কোনো কথা বলবো না। আমি যেটা বলবো সঠিক বলবো, মিথ্যার আশ্রয় আমার প্রয়োজন নাই। আমার প্রশ্ন, আজকে আপনারা বাড়ি যাবেন, পলাশীপাড়ার বাপেরা মায়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, বাড়ি যাবেন, বাড়িতে বাড়ির বাচ্চাগুলোকে রাখবেন, ক্লাস 4, 5, 6, 7 বাচ্চাকে রাখবেন। দেখে ক্লাস 4, 5 এর বাচ্চার হাতে অঙ্কের বইটা তুলে দেন, খাতাটা তুলে দেন, আর পেনটা তুলে দেন, দিয়ে বলুন এই অনুষ্ঠান 1-এর অঙ্কটা করতে। 100 জন বাচ্চার মধ্যে দেখবেন 90 জন বাচ্চা ফেল করছে। বাড়ি চলে যাবেন, 7, 8, 6, 7 এর বাচ্চাকে ডাকুন, পেনটার খাতাটা তুলে দিয়ে বলুন তোর বাপের নাম, তোর মায়ের নাম, তোর ঠিকানা, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, এতটুকু ইংলিশে লিখে দিতে বলুন। দেখবেন 100টার মধ্যে 90টা আপনার আমার বাড়ির বাচ্চা ফেল করবে। মায়েদের বলবো, হেভি অংশে আজকে মায়েদের উপস্থিতি হয়েছে। রাস্তায় অনেক মায়েরা দাঁড়িয়েছিল, সবাইকে আমি সম্মান দিয়ে বলছি 1000-1200 বড় কথা নয়। আমি তো বলি 5000 টাকার ব্যবস্থা মায়েদেরকে করতে হবে মাসে, তার পরিবর্তে রাজ্য কিন্তু কাজ বুঝে নেবে। কিন্তু আমার বক্তব্য এখানে আমি তালি দেওয়ার জন্য বলছি না, আমার বক্তব্য এখানে মমতা ব্যানার্জি যে হাতে আপনাকে 1000-1200 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু মমতা ব্যানার্জি ধ্বংস করছে। একটু মাথায় রাখুন, শিক্ষা যদি প্রপার না আপনার সন্তানগুলো পায়, আগামী দিনে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সমাজ বিরোধী তৈরি করার চেষ্টা মমতা ব্যানার্জি আপনার হাতে 1000-1200 টাকা দিয়ে আপনার ছেলের হাত থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তৈরি হবে, অর্থাৎ জেলার মানুষ জেলায় স্বাস্থ্য পরিষেবা নেবে, এই ব্যবস্থা আমরা করব যদি আপনারা সুযোগ দেন। যদি কেন বললাম, আমি জোর করে আর মিথ্যা কথা বলে আমি ভোট নেওয়ার পক্ষে না। যদি মনে হয় ভাইজানের সাথে লড়াই করার লোক বিধানসভায় পাঠানো দরকার, ভাইজানদেরকে একটা সুযোগ দেওয়া দরকার, তাহলে সুযোগ দেবেন 5 বছরের জন্য। যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন। তো 5 বছরের জন্য আপনারা একটা এমএলএ করেছেন, তো আপনারা মানে ভোটাররা করেছেন, তো একটা এমএলএ 293টা এমএলএর উপরে ভারী পড়ছে তো, হ্যাঁ? আর যদি আগামী দিনে যদি আপনারা একাধিক বানিয়ে দেন, কি হবে বুঝতে পারছেন? তা অনুরোধ করব, এদের হিন্দু মুসলমান খেলায় আপনারা যাবেন না। ও বেটারা হিন্দু মুসলমান খেলে পর্দার সামনে, আর পর্দার আড়ালে গিয়ে এক জায়গায় বসে চা খায়।
আর আমাদেরকে লড়াই লাগাচ্ছ তোমরা না। অত কিছু বুঝি না। প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে শিক্ষক চাই, কে দেবে বলো, তাকে আমরা ভোট দেবো। অত কিছু বুঝি না। আমি মহিলা, আমার স্বামীটা আমার কাজে বার হচ্ছে, সুরক্ষার দরকার, কে দেবে বলো, আমি তাকে ভোট দেবো। অত কিছু বোঝার দরকার নাই। আমি কৃষক, আমার উৎপাদিত ফসলের 3 গুণ দামের ব্যবস্থা করতে হবে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী, কে দেবে বলো, তাকে আমি ভোট দেবো। মাথায় থাকবে তো? একটা করে লাস্ট এসআইআর নিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই নেতৃত্বরা আছে, একজন বৈধ ভোটারের যদি নাম কাটা যায়, খামচিহ্ন থাকবে, আব্বাস ভাইরা থাকবে, শামসুর স্যারেরা থাকবে, বিশ্বজিৎ মাইতিরা থাকবে, তাপস ব্যানার্জিরা থাকবে, সর্বোপরি নওশাদ সিদ্দিকী তার পাশে থাকবে। আপনারা নিশ্চিত থাকুন। আপনাদের বড় ভাইজান নির্দেশ দিয়েছে, কে মতুয়া, কে দলিত, কে আদিবাসী, হিন্দু, মুসলমান দেখার দরকার নাই। বৈধ ভোটারের নাম যদি কাটা যায় আপনারা ভয় পাবেন না। আপনারা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি পশ্চিম বাংলার একজন বৈধ ভোটারের নাম কাটা যায়, আপনাদের কথা দিচ্ছি, ওই একজন বৈধ ভোটারের জন্য সুপ্রিম কোর্ট আমি ফ্লাইট ধরবো, দিল্লিকে আমি ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে একজনের ভোটারের জন্য লড়াই করবো। সে আমার মতুয়া হতে পারে, হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলমান হতে পারে, আমার দেখার দরকার নাই। মানুষের জন্য আমি লড়াই করব। কারণ সংবিধান 326 নম্বর ধারার কথা বলেছে, ভারতীয় হতে পারে, 18 বছরের ঊর্ধ্বে বয়স হলে ভোটদানের স্বাধীনতা। যদি নির্বাচন কমিশন ওই স্বাধীনতা কেড়ে নিতে চায়, তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব চাইবো, আর আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করব। সাথ দেবেন তো আপনারা? আমাদের সাথ দেবেন তো নাকি? রাজনৈতিক হিংসায় জড়াবেন না, অনুরোধ আপনাদের এটা করছি। রাজনৈতিক হিংসায় জড়ালে ক্ষতিগ্রস্ত দিনের শেষে আপনারাই হবেন। ভয় পাওয়ার দরকার নাই। আমি আপনাদের জানিয়ে দিই, আমাদের বড় ভাইজান দলের প্রতিষ্ঠাতা একটা কথা আমাকে বলে দিয়েছে, যে যদি একজন ভোটারের নাম বাদ যায়, মানে আর্টিকেল 326 ধারাকে ভায়োলেট করা হবে, তার জন্য সুপ্রিম কোর্টে মামলা করার নির্দেশ আমাকে দিয়েছে। আপনারা চিন্তা করবেন না। তাই আমি আপনাদের এখানে একটা কথা দিয়ে যাচ্ছি, দলিত হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, ফুরফুরাওয়ালা হতে পারে, আহলে হাদিস হতে পারে, দেওবন্দি হতে পারে, বেরেলি হতে পারে, আমার দেখার দরকার নাই। তৃণমূলের ভোটার হতে পারে, আমার কোনো দেখার দরকার নাই। কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, তার পাশে খামচিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, বিশ্বজিৎ মাইতিরা থাকবে, জামির ভাইরা থাকবে, রাকেশরা থাকবে। এটা মাথায় রাখুন। আমি নির্দ্বিধায় দায়িত্বহীন ভাষায় বলে যাচ্ছি, কার সাথে কার মাসলাকি মতামত থাকবে ওটা নিয়ে ব্যাপার নয়। কে হাদিস, কে ফুরফুরা, কে বেরেলি, আমার দেখার প্রয়োজন নেই। কোন হাদিস ভাইরা যদি একটা নাম কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি কথা দিয়ে যাচ্ছি, তার জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী মামলা করবে, তার হয়ে লড়াই করবে। আর্টিকেল 326 আপনার আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে। সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। 18 বছরের ঊর্ধ্বে আপনি ভারতীয়, ভোটদানের স্বাধীনতা পাবেন, আপনি ভোট দিতে পারবেন, ভোটার লিস্টে নাম উঠবে। যদি কেউ চক্রান্ত করে আপনার নাম কেটে দেয়, আপনি ভয় পাবেন না, কারণ আপনার কাছে কাগজ আছে। 2টো করে কপি দিয়েছিল, একটা জমা করেছেন, আর একটা কপি আপনাদের বাড়িতে আছে। একটু যত্ন করে রাখুন। যদি দেখেছেন আপনার নামে আপনার ভোটার লিস্টে নাম কাটা গিয়েছে, ওই কপিটা এখানকার নেতৃত্বদের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন, যেমন করে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি কথা দিচ্ছি, আপনাকে সুপ্রিম কোর্ট যেতে হবে না। আপনার ভাই নওশাদ সিদ্দিকী আপনার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবে। ছেড়ে কথা বলবো না। মাস্টার সাহেব কোশ্চেন পাঠিয়েছিল, উত্তর আমরা লিখে পাঠিয়েছি। একটা উত্তর কপি তার মাস্টার সাহেবকে দিয়েছি, একটা উত্তর কপি আমাদের কাছে রেখেছি, তাই তো? এবার মাস্টার সাহেব আমার উত্তর পত্রটাকে নিয়ে যদি কেটে দেয়, মাস্টার সাহেবকে জবাব দিতে হবে না? মাস্টার সাহেব যদি আমার সাথে অন্যায় করে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাস্টার সাহেবের জবাব দেব, আর আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝিয়ে দেবো। প্রস্তুত আছেন তো নাকি? যদি একটা ভোটারের নাম বাদ পড়ে, মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাথ দেবেন তো নাকি? সে যদি আহলে হাদিস হয়, বেরেলি হয়, ফুরফুরাওয়ালা হয়, ওই মতপার্থক্য আমরা রাখবো, কে কোথায় নামাজে হাত বাঁধবে সেই মুফতি মাওলানারা বিচার করবে। কি বলছি বুঝতে পেরেছেন? কে বুকে হাত বাঁধবে, কে নাভির নিচে হাত বাঁধবে, মুফতি মাওলানারা আছে।
কে হরিচাঁদ গুরচাঁদ ঠাকুরকে মানবে, কে ফুরফুরার পীর আবু বকরকে মানবে, কে আকরাম খান সাহেবকে মানবে, কে ইবনে তাইমিয়া সাহেবকে মানবে, কে আহমদ হাসান মাদানী সাহেবকে মানবে। যে যাকে মানবে সে মুফতি মৌলানা বুঝে নেবে। আমাদের ভোটারের নাম যদি কাটা যায় তখন আমরা কে আহলে হাদিস, কে বেরেলি, কে ফুরফুরা, কে তবলিগ, কে মেতোয়া, কে নবসূত্র, কে হিন্দু, কে মুসলমান আমরা দেখব না। ওই ভোটারের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব। এই জন্যই আমার উপরে রাগ, বুঝতে পারছেন তো? বলে নওশাদ সিদ্দিকী পীরেদের ঘরের ছেলে, তোরা আহলে হাদিস, তোরা ওনার পাশে যাবি কেন? ও যখন শামসেরগঞ্জে গঙ্গার ভাঙনে বাড়ি ঘর চলে যাচ্ছিল, 100 জনের বাড়ি গেলে 99 জন তোমার আহলে হাদিস ভাই, জানেন তো আপনারা শামসেরগঞ্জ। তখন কোন নেতা যায়নি, এই পীরের ঘরের ছেলেটাই গিয়ে লড়াই করেছিল, বিধানসভায় আওয়াজ আমি তুলেছি। যখন আমার দলিত আমার আদিবাসী ভাইদেরকে চোপড়াতে ধরে বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল, তখন কোনো আদিবাসী কেউ যায়নি, কোনো নেতা যায়নি, এই নওশাদ সিদ্দিকী গিয়েছিল। আর ওখানে গিয়ে বলছে, নওশাদ সিদ্দিকী মুসলমানদের ছেলে, তোরা ওই দল করবি কেন? যাবো কোথায় ভাই? যখন আপনার মাহমুদ মাদানী সাহেবকে অসমের সরকার কুৎসিত ভাষায় আক্রমণ করলো, তখন কেউ মুখ তখন হয়তো খোলেনি। এই নওশাদ সিদ্দিকী মাহমুদ মাদানী সাহেবের দাদু হোসেন আহমদ মাদানী সাহেবের ইতিহাস তুলে অসম সরকারকে জবাব দিয়েছিল। এইটা আমার সাথে পেরে উঠতে পারছে না, যত যা আছে মিথ্যাচার করছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, চোখ কান খুলে রাখুন। কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের দিকে তাকাবার কিচ্ছু প্রয়োজন নাই। নিজের কানে একটা হাত দিয়ে দেখুন না, কান আছে না নাই। এই ওয়াকফ সম্পত্তি মমতা ব্যানার্জি তো নাটক করছে। মমতা ব্যানার্জি সুকৌশলে বিজেপিকে এই ওয়াকফ সম্পত্তি দখলের জায়গা করে দিচ্ছে। এবার আপনাকে বলতে পারে কি বলে ওটাকে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হ্যান ত্যান অনেক গল্প শোনাবে। আমি অন্তত বলবো, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, তবে পাড়ার যে সমস্ত তৃণমূলের ছেলেরা আছে রাষ্ট্রবিজ্ঞান বোঝাতে এসছে, তার থেকে আমি একটু বেশি জানি। পারলে ওদের মমতা ব্যানার্জিকে বসাতে বলুন, আমাকে বসাতে বলুন। পশ্চিমবাংলার মুসলমান দলিত আদিবাসীকে কিভাবে তীরে তীরে ধ্বংস করছে মমতা ব্যানার্জি, সেটা আমি প্রমাণ করিয়ে দেবো। ওয়াকফ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা যাই বলুন না কেন, সেই জায়গা লুট করতে চাইছে বিজেপি। মমতা ব্যানার্জি তাকে সুযোগ দিচ্ছে। আমি সুযোগ এই জন্যই বলছি, উনি বলেছিলেন যে আমাদের রাজ্যে আইনকে বাস্তবায়ন হতে দেব না, লাগু হতে দেব না। হঠাৎ তিনি 27শে নভেম্বর তিনি ঘোষণা করলেন, সব আপলোড করুন উমিদ পোর্টালে, মানে আইনটাকে তিনি মেনে নিলেন। তারপরে উনি এক মালদাতে গিয়ে কি বলছেন, ওনার সরকার নাকি সুপ্রিম কোর্টে মামলা করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে যে রেকর্ডিং হচ্ছে এর মধ্যে একটা রেকর্ডিং কিন্তু আইবিরো হচ্ছে। এই এখানে অনেক ক্যামেরা চলছে না, দূরে বসে হয়তো আমার রেকর্ডিং করছে, ওটা মমতা ব্যানার্জির কাছে যাবে, তার দপ্তরে যাবে। আমি অন ক্যামেরা বলছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনকে আটকানোর জন্য মামলা করেনি, কিন্তু মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে মানুষকে বলছে মামলা করেছে। নওশাদ সিদ্দিকী মামলা করেছে, আমার মতো গুটি কয়েক মানুষ মামলা করেছে। আমি মামলার নাম্বার আপনাদের দেওয়ার জন্য রেডি আছি, ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। কিন্তু রাজ্য সরকার মামলা করেনি, কিন্তু মিথ্যাচার করছে। এবার আপনাদের বলি, নওশাদ সিদ্দিকীর মামলা আর রাজ্য সরকারের মামলা আকাশ পাতাল তফাৎ। নওশাদ সিদ্দিকী একজন ব্যক্তি মামলা করছে, আর সরকার মানে 10.5 কোটি মানুষ মামলা করছে। দুটোর মধ্যে অনেক তফাৎ। ওটা কত হেভিওয়েট মামলা হবে, একটা সরকার মামলা করা মানে কত পাওয়ার হবে, কিন্তু সরকার মামলা করেনি। কেন বলুন তো? হয়তো মমতা ব্যানার্জি যদি মামলা করে ভাইপোকে তাহলে তিহার জেলের ভাত খাওয়াবে। তোমাকে আমি ওয়াকফ ছেড়ে দিচ্ছি, তুমি আমার ভাইপোকে ছেড়ে দাও, এই শর্ত হতে পারে। তোমাকে আমি ওয়াকফের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা ছেড়ে দিচ্ছি, তুমি আমাকে আমার ভাইপোকে ছেড়ে দাও। তাহলে উনি উনার ভাইপোর জন্য আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা ছেড়ে দিচ্ছে। আমাদেরকে আমাদের ভাই ভাইপোর জন্য একটু ভাবতে হবে না? তাই সময় এসেছে আমাদেরকে আমাদের ভাই ভাইপোর জন্য ভাবতে হবে। অন্যের ভাই ভাইপোর কথা এতদিন আমরা ভেবেছি, আমাদের কথা কেউ ভাবেনি। তাই এবার আমরা সময় এসেছে, 2026-এ নির্বাচন আসছে, আমরা আমাদের ভাই ভাইয়ের কথা বলবো। পশ্চিমবাংলার বিধানসভাতে গিয়ে আমার ভাই ভাইপোর কথা, মাদ্রাসার কথা, মসজিদের কথা, ঈদগাহর কথা, শ্মশানের পবিত্রতা রক্ষার জন্য, কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য, কেউ না অবৈধভাবে দখল নিতে পারে, দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য, ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে
ফিরিয়ে নিয়ে আসা উদ্ধারের জন্য এখান থেকে আমরা একজন জনপ্রতিনিধি আমডাঙ্গা বিধানসভা থেকে আইনসভায় পাঠাবো। রাজি আছেন তো ভাই? আপনারা যদি সাথ দেন তাহলে সম্ভব হবে। এইটাই যখনই বলি তৃণমূল আমাদের সাথে পেরে উঠতে পারে না। একটাই কথা বলে, ভোট কেটে নাকি আমরা বিজেপির সুবিধা করছি, বিজেপি নাকি আমাদেরকে টাকা দিয়েছে। চলো, বিজেপি টাকা দিয়েছে, কেউ প্রমাণ নেই তো, প্রমাণ করতে পারবে না। আমার নামে এক নেতা বলেছিল মামলা দিয়ে দিয়েছি, ওকে আইনের মাধ্যমে ধরে 29 ডিসেম্বর কোর্টে আসতে হবে, নাহলে ওর পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা আপনারা দেখবেন।